আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমার এই চ্যানেলের পক্ষ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অতি দ্রুতই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এখানেই আমি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র সহ অন্যান্য বিষয়ে এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। তাই যারা এখনও সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইবটি করে নেবে। তো যাই হোক, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং পড়াশোনার মধ্য দিয়েই সময় পার করছো, এবং সেটাই করা উচিত। তো যাই হোক, আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য। তো যথারীতি প্রথমে আমার পরিচয়টি দিয়ে নিই। আমি আদম শফিউল্লাহ, প্রভাষক দর্শন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ। তো দেখি আজকে তোমাদের কি পড়াবো। তো আজকের পাঠ পরিচিতি হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য। আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে কিছু আলোচনা বিগত দুই একটি ক্লাসে কিছুটা আলোচনা করেছি, তার কিছু সংজ্ঞা দিয়েছি, বিভিন্ন ব্যাখ্যা নিয়ে আমরা কথা বলেছি। তার আলোকেই আমরা কিছু কথা বলবো আজকে। তো প্রথমে আমরা দেখি বৈজ্ঞানিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য জানার আগে অবশ্যই আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে হবে। তো বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে আমরা কি জানি? যে বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো প্রাকৃতিক নীতিমালা অনুসরণ করে বিশেষ তথ্য উল্লেখপূর্বক কোনো বিষয় বা ঘটনাকে ব্যাখ্যা করা। অর্থাৎ ব্যাখ্যা বলতে আমরা যা বুঝি সেটি হচ্ছে কোনো কঠিন বা দুর্বোধ্য বা জটিল বিষয়কে সহজ করা এবং মানুষের বোধগম্য ভাষায় ব্যাখ্যা করা, সেটাকে আমরা ব্যাখ্যা বলে থাকি। তো আমরা জানি ব্যাখ্যা দুই ধরনের, একটি হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, একটি হচ্ছে লৌকিক ব্যাখ্যা। তো বৈজ্ঞানিক ব্যাখ্যা কখন হবে? যখন প্রাকৃতিক নীতিমালা অনুসরণ করে কোনো বিশেষ তথ্য উল্লেখ করব, অর্থাৎ যে ঘটনাকে আমরা ব্যাখ্যা করব সেই ঘটনায় অবশ্যই কিছু নীতিমালা মেনে চলতে হবে এবং সেখানে কিছু বিশেষ তথ্য থাকতে হবে। তো আমরা 2 নম্বর প্যারাতে দেখি যে প্রাকৃতিক নীতিমালা অনুসরণ ছাড়া বা বিশেষ তথ্য উপাত্ত উল্লেখ ছাড়া কোনো বিষয় বা ঘটনার যুক্তিযুক্ত বিজ্ঞানসম্মত বাস্তব ব্যাখ্যা প্রদান করা সম্ভব হয় না। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৈজ্ঞানিক ব্যাখ্যা হইতে হলে অবশ্যই প্রাকৃতিক নীতিমালা অনুসরণ করে কিছু নিয়ম আমাদের মেনে চলতে হবে। বিশেষ কোনো তথ্য উপাত্ত থাকলে সেটাও ব্যাখ্যার জন্য নিয়ে আসতে হবে, এবং এগুলা যদি না হয়, কোনো বিশেষ তথ্য উপাত্ত যদি উল্লেখ করা না হয়, তাহলে সেই ব্যাখ্যাটি অবশ্যই যুক্তিযুক্ত হবে না এবং বিজ্ঞানসম্মত বা বাস্তব ব্যাখ্যা হবে না। আমরা জানি ব্যাখ্যার যদি এই শর্ত না হয় তাহলে সেটা অবাস্তব ব্যাখ্যা হয়ে যাবে এবং সেটা বৈধ ব্যাখ্যা হবে না, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা হবে না। আমরা তৃতীয় প্যারাতে দেখি যে এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যা আরেকটি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, সেটি হচ্ছে আমরা যে ব্যাখ্যাটি দেব কোনো ঘটনা বা বিষয়ের, সেটার কার্যকারণ সম্পর্ক নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা জানি যে পৃথিবীর কোনো কিছু এমনি এমনি হয়ে যায় নাই, প্রত্যেকটির পিছনে একটা যথোপযুক্ত কার্য এবং কারণ রয়েছে। তাই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে অবশ্যই সেখানে কার্যকারণ সম্পর্ক রয়েছে কিনা সেই বিষয়টি আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আমরা বিষয়টি একটা উদাহরণ দিলে আরও বুঝতে সহজ হবে যে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলতে আসলে আমরা কি বুঝি। যেমন কোনো ঘরের জানালায় কাঁচ ভেঙে যাওয়ার কারণ কি? এ প্রশ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যা হবে কাঁচের ভঙ্গুরতা এবং যে বস্তু দিয়ে কাঁচটিকে আঘাত করা হয়েছে সেই বস্তুটির ভর এবং গতিবেগ এই সংক্রান্ত নিয়ম।
অন্যদিকে থাকবে জানালার কাছে যে পাথর বা ইটের টুকরা ছোড়া হয়েছিল তার তথ্য। একজন বিজ্ঞানী বৈজ্ঞানিক ব্যাখ্যা করতে গিয়ে প্রাকৃতিক নীতিমালা আবিষ্কার করবেন এবং ওই নীতিমালার ব্যাখ্যা দিয়ে থাকেন। বিজ্ঞানী এক বা একাধিক ব্যাপক বা সার্বিক নিয়মের আলোকে প্রাকৃতিক নীতিমালার ব্যাখ্যা দিয়ে থাকেন। যেহেতু বিজ্ঞানী একটি নিয়ম বা নীতিমালাকে স্বীকার করে অন্য একটি নিয়ম বা নীতিমালার ব্যাখ্যা দেন, সেহেতু আমরা দেখতে পাই যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় অবরোহের ভূমিকা রয়েছে। এক উদাহরণটি ছিল এরকম যে আমরা যদি কোনো জানালায় কাঁচ ভাঙার যদি কাঁচ ভেঙে যায় তাহলে তার কারণ কি হতে পারে। এখানে সুনির্দিষ্ট কিছু নিয়ম থাকবে, বিশেষ তথ্য থাকবে, এগুলো যদি থাকে তাহলে সেটি বৈজ্ঞানিক ব্যাখ্যা হবে। তাহলে আমরা দেখি যে একজন বিজ্ঞানী এই ঘটনার ক্ষেত্রে কী কী জিনিস নিয়ে আসবেন। সেখানে তিনি নিয়ে আসবেন যে এই যে আমরা জানি প্রশ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যা, কাঁচের ভিতরে একটি বঙ্গরতা রয়েছে, এটা একটি তার নিয়ম। তারপরে যে বস্তু দিয়ে কাঁচকে আঘাত করা হয়েছে তার গতিবেগ কেমন ছিল, তার ভর কেমন ছিল, এটি হচ্ছে তার বিশেষ তথ্য বা উপাত্ত বা নিয়ম। আরও এখানে একটি বিষয় রয়েছে, এই যে কাঁচটিকে আঘাত করার পরে যে টুকরা হয়েছে, যে পাথর বা ইট দিয়ে এই কাঁচটি ভাঙা হয়েছে, সেটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই সমস্ত জিনিসগুলো যদি থাকে তাহলে সেটা হবে একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাই আশা করি তোমরা বৈজ্ঞানিক ব্যাখ্যার বিষয়টি বুঝতে পেরেছ। তারপরে সর্বশেষ যেখানে আছে যে কার্যকারণ সম্পর্ক অবশ্যই থাকতে হবে। যেমন আমরা অনেক সময় বজ্রপাতের শব্দ শুনতে পাই, এ সময় আমাদের মনে হয় বিদ্যুৎই প্রচণ্ড শব্দ সৃষ্টি করে, কিন্তু আসলে সেখানে তা নয়। এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যাটি হলো বিদ্যুৎ শক্তি উত্তাপ সৃষ্টি করে, অর্থাৎ তাপ সৃষ্টি করে। বিদ্যুৎ শক্তি কি করে? তাপ সৃষ্টি করে। এই উত্তাপ বায়ুকে কি করে? প্রসারিত করে। বিদ্যুৎ শক্তি কি করে? তাপ সৃষ্টি করে, আর এই তাপ বায়ুকে প্রসারিত করে, বড় করে। আর এই প্রসারিত করার সময় শব্দের সৃষ্টি হয়। তাহলে আমরা যে বজ্রপাতের সময় প্রচণ্ড শব্দ শুনতে পাই, এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটি হবে এরকম যে বিদ্যুৎ শক্তি তাপ সৃষ্টি করে, তাপ বায়ুকে প্রসারিত করে, যার ফলে শব্দের সৃষ্টি হয়। এই হচ্ছে এই যে এখানে একটি কার্যকারণ, সেটি হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। আশা করি বৈজ্ঞানিক ব্যাখ্যাটি আলোচনা করতে পেরেছি। আমরা এখন দেখি যে বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য। প্রথমে যে বৈশিষ্ট্যটা আছে সেখানে বলা হয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুমানের সাথে সম্পর্কিত। বৈজ্ঞানিক ব্যাখ্যা কিসের উপর? অনুমানের উপর নির্ভরশীল। অর্থাৎ অনুমান প্রাসঙ্গিক এবং বাস্তবসম্মত হলেই বৈজ্ঞানিক ব্যাখ্যা সেখানে সংগঠিত হবে, অর্থাৎ ব্যাখ্যাটি গ্রহণযোগ্য হবে। আর অনুমান অপ্রাসঙ্গিক হলে বৈজ্ঞানিক ব্যাখ্যা আর বৈজ্ঞানিক ব্যাখ্যায় থাকবে না, কারণ এর মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক থাকে না। কাজেই কার্যকারণের ভিত্তিতে অনুমান যদি সঠিক হয়, বস্তুনিষ্ঠ হয়, তাহলে প্রাসঙ্গিক হয়, তাহলে সেটা বৈজ্ঞানিক ব্যাখ্যা হবে, আদারওয়াইজ সেটা বৈজ্ঞানিক ব্যাখ্যা হবে না। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে রিনা কোনো একদিন চাকরিতে পৌঁছতে 2 ঘন্টা দেরি করল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিলম্বের কারণ জানতে চাইল। রিনা জবাব দিল সে গাড়িতে চড়ে সে কর্মস্থলে এসেছিল, সেই গাড়িটি বিকল হওয়া, অর্থাৎ যে গাড়িতে সে সবসময় কর্মস্থলে আসতো সেই গাড়িটি বিকল হয়ে যাওয়া, এবং ওই সময় মতো অন্যান্য যানবাহন না পাওয়া, অথবা বিকল্প গাড়িটি মেরামত করে কর্মস্থলে আসা প্রভৃতি বর্ণনা করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই রিনার প্রতি সন্তুষ্ট হলেন, কারণ এখানে তার ব্যাখ্যাগুলো কি ছিল? তার অনুমানটি সঠিক ছিল, যেটা হতেই পারে সে যে গাড়িতে আসতেছিল সেই গাড়িটা রাস্তায় নষ্ট হয়ে গেছে, অথবা ওই সময় অন্য কোনো গাড়ি পাওয়া যায়নি, অথবা ওই গাড়িটি ঠিক করে আসতে তার বিলম্ব হওয়াটা অস্বাভাবিক নয়। এই যে তার অনুমান এবং এখানে অনুমানের যে প্রাসঙ্গিকতা, এটা যদি থাকে তাহলে অবশ্যই সেখানে বৈজ্ঞানিক ব্যাখ্যাটি সংগঠিত হবে। 2 নম্বরে বলা হচ্ছে যে বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকল্পের সাথে সম্পর্কিত।
কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে আনুমানিক ধারণা গঠন করে আমরা কি বলি? প্রকল্প বলি। আর যেহেতু প্রকল্প বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুমানের উপর নির্ভরশীল, সুতরাং বৈজ্ঞানিক ব্যাখ্যার এই আনুমানিক ধারণা গঠনমূলক প্রকল্পের সাথে সম্পর্কিত। 3 নম্বরে আমরা দেখি যে বৈজ্ঞানিক ব্যাখ্যা সংযুক্তিকরণের সাথে সম্পর্কিত, অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ আবশ্যক, প্রয়োজনীয় এবং অপরিহার্য একটি বিষয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে সংযুক্তিকরণ একটি অনিবার্য বিষয় হয়ে দাঁড়ায়, কারণ কোনো একটি ঘটনা বা বিষয়কে ব্যাখ্যা করতে গেলে বা ঘটনাটি বিবৃত করতে গেলে অন্য ঘটনা বা বিষয়ের সাথে তার সংযোগ ঘটাতে হবে। যেমন জোয়ার ভাটাকে ব্যাখ্যা করতে গেলে আমরা মাধ্যাকর্ষণ নিয়মের সাথে যুক্ত করি, কারণ উভয় ঘটনার মধ্যেই আকর্ষণ রয়েছে। একটি ঘটনা বা বিষয়কে ব্যাখ্যা করতে গেলে তার অনুরূপ অন্য আরেকটি ঘটনাকে আমরা সংযুক্ত করে ব্যাখ্যা প্রদান করে থাকি। কাজেই বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে একটি ঘটনাকে তার সমজাতীয় বা অনুরূপ ঘটনার সাথে মেলাতে হবে। ঘটনার এই অন্তর্ভুক্তি বা সংযুক্তি থাকতে হবে। যদি থাকে তাহলে সেটা বৈজ্ঞানিক ব্যাখ্যা হবে, অন্যথায় বৈজ্ঞানিক ব্যাখ্যা সেটা হবে না। এখানে আরেকটি বিষয় আমরা দেখি যে বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো একটি সাদৃশ্যমূলক প্রক্রিয়া, কারণ সাদৃশ্যমূলক প্রক্রিয়ায় কোনো বস্তু বা ঘটনাকে ব্যাখ্যা করতে হলে সেই বস্তু বা বিষয়টির সাথে আমাদের পূর্ব পরিচিতি বস্তু বা বিষয়ের সাদৃশ্য দেখাতে হবে। সাদৃশ্যমূলক প্রক্রিয়ার কোনো বিষয় বা বস্তু বা ঘটনাকে ব্যাখ্যা করতে হলে সেই বস্তু বা বিষয়টির সাথে আমাদের পূর্ব পরিচিত বস্তু বা বিষয়ের সাদৃশ্য দেখাতে হবে। একটু আগে যেটা বলেছি যে জোয়ার ভাটাকে ব্যাখ্যা করতে গিয়ে আমরা এই নিয়মের সাথে নিম্নগামী বিষয় বা ঘটনার ব্যাখ্যা দিতে পারি, অর্থাৎ ব্যাপক একটি নিয়মকে তার কম ব্যাপক নিয়মের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। যদি সেটা করা হয় তাহলে সেটা হবে সাদৃশ্যমূলক প্রক্রিয়া এবং সেখানে বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকবে। অর্থাৎ এমনভাবে ব্যাখ্যাটি দিতে হবে যাতে ব্যাখ্যা পূর্ব পরিচিত বিষয়ের সাথে মিলে যায় বা পূর্ব পরিচিত বিষয়ের সাথে সাদৃশ্যমূলক হয়, তাহলেই ব্যাখ্যাটি যৌক্তিক এবং বাস্তবসম্মত হবে। যেমন আপেল ও নাশপাতি দেখতে একই রকম, কোনো শিক্ষার্থীকে নাশপাতি বোঝাতে আমরা পূর্ব পরিচিত আপেল দ্রব্যটির সাথে সাদৃশ্য দেখাই। তেমনিভাবে কোনো ঘটনা বা বিষয়কে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে হলে পূর্ব পরিচিত বা বিষয় বা ঘটনার সাথে অবশ্যই সাদৃশ্য বা মিল দেখাতে হবে। সেক্ষেত্রে বিষয়টি সহজ এবং সরলভাবে বোঝা যাবে, আর তখনই সেখানে বৈজ্ঞানিক ব্যাখ্যাটি সংগঠিত হবে। অর্থাৎ আপেল এবং যদি আপেল বুঝাতে চাই তাহলে অবশ্যই তার পূর্ব পরিচিত নাশপাতিকে বুঝাতে হবে, তার সাথে সাদৃশ্যপূর্ণ করতে হবে। যদি এটা করা হয় তাহলে সেটা হবে বৈজ্ঞানিক ব্যাখ্যা। এছাড়াও এখানে আরো কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, যেমন বৈজ্ঞানিক ব্যাখ্যার কারণ আবিষ্কারের প্রক্রিয়া, অর্থাৎ যে কোনো কিছুর আবিষ্কার করার প্রক্রিয়াটাকে আমরা কি বলি? বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে থাকি। কারণ বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রধান ও মৌলিক শর্ত হলো বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে কোনো বিষয় ঘটনার কারণ আবিষ্কারের ক্ষমতা এবং সামর্থ্য থাকা চাই। যে কোনো কিছুরই কিছু নতুন কিছু আবিষ্কার করা, জানার কৌতূহল মেটানো, এগুলোই যদি না থাকে তাহলে সেই ব্যাখ্যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হবে না। অর্থাৎ কোনো কিছু আবিষ্কার করার প্রেক্ষাপট যদি থাকে তাহলে সেটা বৈজ্ঞানিক ব্যাখ্যা হবে। তারপরে আমরা আর একটু বৈশিষ্ট্য দেখতে পাই যে বৈজ্ঞানিক ব্যাখ্যা শ্রেণীকরণের সাথে সম্পর্কিত। আমরা আগেই বলেছি যেহেতু বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুমানের উপর নির্ভরশীল, আর অনুমান যেহেতু একটি মানসিক প্রক্রিয়া এবং মানসিক প্রক্রিয়ার ভিত্তিতে আমরা বিভিন্ন বস্তুর বা বিভিন্ন ব্যাখ্যা বা ঘটনা শ্রেণীকরণ করে থাকি, এবং সেই জন্যই বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে একটি শ্রেণীকরণের সাথে সম্পর্কিত। তারপরে বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে অবরোহমূলক প্রক্রিয়া, অর্থাৎ বিশেষ থেকে সার্বিক। আবার পরে বলা হয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা একটি আরোহমূলক প্রক্রিয়া। আমরা জানি যে বিশেষ থেকে সার্বিকে যাই, আবার সার্বিক থেকে বিশেষে যাই। তো এই যে প্রক্রিয়া, এগুলোকে আমরা যুক্তিবিদ্যার ভাষায় অবরোহ এবং আরোহমূলক প্রক্রিয়া বলে থাকি। কাজেই এর সাহায্যে আমরা ব্যাখ্যার সুন্দর ব্যাখ্যা দিতে পারি, ব্যাখ্যাকে সহজবদ্ধ করতে পারি, যুক্তিসঙ্গত করতে পারি। কাজেই বৈজ্ঞানিক ব্যাখ্যা অবরোহ এবং আরোহ উভয়ই বলা যায়। তারপর হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে বিচারের মাপকাঠি,
অর্থাৎ কোনো ব্যাখ্যা বৈধ হবে না অবৈধ হবে, যুক্তিযুক্ত হবে না অযৌক্তিক হবে, প্রাসঙ্গিক হবে না অপ্রাসঙ্গিক হবে, কুসংস্কার মুক্ত হবে না কুসংস্কার যুক্ত হবে, যৌক্তিক হবে না অযৌক্তিক হবে ইত্যাদি নির্ণয় করা যায় এই বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে। কাজে আমরা এখানে প্রায় 9টি বৈশিষ্ট্য পাই। তো যেহেতু তোমাদের সৃজনশীল প্রশ্ন, সেখানে সবগুলো দেওয়ার দরকার নেই, মোটামুটি বড় 3টা বা 4টা আনসার করার পরে এই সংক্ষিপ্তগুলো জাস্ট উল্লেখ করে দিতে হবে, তাহলেই আমরা আশা করি পূর্ণ মার্কস পেয়ে যাবে। তো আশা করি বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্যগুলো তোমরা বুঝতে পেরেছ। তো ধন্যবাদ সবাইকে আজকের এই ক্লাসে মনোযোগ সহকারে শোনার জন্য। আশা করি তোমরা সকলেই ভালো থাকবে এবং পড়াশোনা করবে। আবারও বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে নতুন নতুন ভিডিও